বিসমিল্লাহির রহমানির রহিম। মেধা বিকাশ টিচিং হোমের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগতম। অধ্যায় ৮ বৃত্ত থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য আমি সাজিয়ে এনেছি। এই উপপাদ্যগুলো পরীক্ষায় 100% ইম্পর্ট্যান্ট। এবার 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য। এই উপপাদ্যগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবা। আমি এখানে উপপাদ্যগুলো কিছু উপপাদ্যকে 5 স্টার দিয়ে সাজিয়েছি এবং কিছুগুলোকে 4 স্টার 3 স্টার দিয়ে সাজিয়েছি। প্রত্যেকটা উপপাদ্যই ইম্পর্ট্যান্ট। যারা 90+ তুলতে চাও তাদের জন্য সবগুলো উপপাদ্যই দেখা উচিত। আর যারা উপপাদ্যকে অনেক ভয় পাও তারা কমপক্ষে এই উপরের 3টি 5 স্টার যারা সাজিয়েছি এই 3টি উপপাদ্য তোমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবা এবং আমার এই পার্ট 1-এর অংশটুকু তোমরা দেখবা প্লাস শেয়ার করবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। আজকের উপপাদ্যের বিষয়গুলো দেখতে পাচ্ছ, আমি পরে তোমাদের শোনাচ্ছি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও যেতে পারে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ জায়গায় বৃত্তস্থ বলতে পারে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এখানে অর্ধেক যেতে পারে। যাই হোক, আমি যখন এই উপপাদ্যগুলো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলবো তখন একটু 2 লাইনের বৃদ্ধি পাবে। এই 2 লাইন বাড়িয়ে বললেই তোমরা উপপাদ্যটা অর্ধেক যদি চাওয়া হয় সেটা তোমরা দিতে পারবে। এখন তোমরা এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা কি সেটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের এই বি এবং সি যদি একটা চাপ হয়, এই চাপের উপরেই একটা কোণ হবে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। অর্থাৎ দুইটি যে যদি একটি বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে যদি মিলিত হয়, মিলিত হয়ে যে কোণটা উৎপন্ন করে সেটাই হলো কি বৃত্তস্থ কোণ। আবার চাপ একই, এই চাপটাই এই কেন্দ্রের মধ্যে যে কোণ, অর্থাৎ যে কোণের শীর্ষবিন্দু দ্বয়, এই একটা শীর্ষবিন্দু এই একটা শীর্ষবিন্দু যদি কেন্দ্রের মধ্যে মিলিত হয় যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ আমরা একেবারে সহজভাবে বলতে পারি যে যে কোণ কেন্দ্রের সাথে উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ এবং যে কোণ বৃত্তের পরিধির সাথে উৎপন্ন করে সেটা হলো কি বৃত্তস্থ কোণ। এখান থেকে একটা নৈমিত্তিক প্রশ্ন হতে পারে, যদি বলা হয় তাহলে এই দুটি কোণের মধ্যে কীরকম পার্থক্য আছে, সম্পর্কটা কি? যদি এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক হচ্ছে এদের মধ্যে অর্ধেক এবং দ্বিগুণের সম্পর্ক। অর্থাৎ এখানে যদি 120 ডিগ্রি হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণটা অবশ্যই হবে আর অর্ধেক হবে, মানে এটা ছোটো, অর্ধেক হবে মানে 60 ডিগ্রি। আর যদি এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে হবে কি 120 ডিগ্রি। অথবা প্রশ্নটা যদি আরও ঘোরায় বলে, যদি এখানে যদি 60 ডিগ্রি দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে হবে কত 30 ডিগ্রি। এটাই এদের মধ্যে এই পরিমাণ সম্পর্ক। এখন আরেকটি প্রশ্ন তোমাদের এখানে বলা হয়েছে, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজটা কি? মনে করো ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, এখানে এই যে এইভাবে যদি 4টি বিন্দু দ্বারা যদি একটি চতুর্ভুজ গঠন করা হয় এটাকে বলা হয় কি অন্তর্লিখিত। অর্থাৎ বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, এটা হলো অন্তর্লিখিত। এটাকে যদি আমরা ABC এই ডি আকারে সাজায় দিই তাহলে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন তোমাদের কাছে চাওয়া হয়েছে প্রমাণ করো যে A ও C একই সরল রেখায় উপস্থিত। তার মানে এই
এই বিন্দু তিনটি একই রেখার উপর উপস্থিত কিনা সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে কিছু শর্ত দিছে, এ ডি বি কোণ, এ ডি ডি কোণ, অর্থাৎ এ বি ডি কোণ আর ডি বি সি কোণ সমান 100 কোণ। এ ডি বি কোণ যোগ বি ডি সি কোণ সমান 100 কোণ। তো এখানে আমরা ডি কোণটা আমরা উপরে দেব আর বি কোণটা নিচে দেব, তাহলে আমাদের জন্য বোঝা সুবিধা হবে, এই কথার সাথে মিলবে। এ ডি বি কোণ যোগ বি ডি সি কোণ, তাহলে আমাদের এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টি হলো কত? 100 কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে যে এই বিন্দু তিনটি 100 রেখায় অবস্থিত। যাই হোক, এরপর তোমরা দেখতে পাচ্ছ বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এখানেও সেম অন্তর্লিখিত কথা বলা হয়েছে। আমি এই চতুর্ভুজটা দিয়ে আমি তোমাদের বোঝাবো। আচ্ছা, আলাদাভাবে আমি একটু রেখে দিচ্ছি। মনে করি ও কেন্দ্রস্থ বৃত্ত, যদি এরকম একটা চতুর্ভুজ হয় এ বি সি ডি, একটা চতুর্ভুজ যদি হয়, তাহলে বলছে যে এদের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এই এ কোণ আর এই সি কোণ, এই দুইটে যোগ করলে 180 ডিগ্রি হবে। আর এই কোণ আর এই কোণ দুটো যদি যোগ করা হয় তার পরিমাণ হবে কত? 180 ডিগ্রি হবে। এটি তোমাদের প্রমাণ করতে হবে। এখন এটি প্রমাণ করতে গেলে আমাদের বৃত্তের সম্পর্কে আরও কিছু ধারণা জানতে হয়। এখানে অধিচাপ এবং উপচাপ বিষয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে। মনে করো ও কেন্দ্রস্থ একটি বৃত্ত, বৃত্তকে যদি আমরা দুইটি বিন্দু দ্বারা, এই বৃত্তের পরিধিকে যদি দুইটি বিন্দু দ্বারা যদি আমরা বিভক্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে এ সি এবং এই দিকে একটা চাপ, নিচে একটা চাপ। এখন এটাকে যদি আমরা একটা অক্ষর দিই ডি আর এখানে যদি একটা অক্ষর দিই বি, তাহলে আমরা বলতে পারি এ বি সি একটা চাপ আর এ ডি সি একটা চাপ। তাহলে বোঝা যাচ্ছে যে ছোটো, এখানে কিন্তু দুইটা চাপের মধ্যে এই নিচের চাপটা ছোটো এবং উপরের চাপটা কিন্তু অবশ্যই কিন্তু বড়। এই ছোটো চাপটাকে বলা হয় কি? উপচাপ, এবং বড় চাপটাকে বলা হয় কি? অধিচাপ। এটাকে বলা হয় অধিচাপ। আর এই ছোটোটাকে বলা হয় কি? উপচাপ। এখন আরেকটা বিষয় তোমাদের জানা দরকার, যেটা পরীক্ষায় নৈর্ব্যক্তিক আসে। এখন উপচাপে, এটা হলো উপচাপ, উপচাপে যদি একটা কোণ উৎপন্ন হয়, অন্তর্লিখিত কোণ হয়, উপচাপে অন্তর্লিখিত কোণ যদি হয়, এই উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কত? অবশ্যই এটা 90 ডিগ্রির সাথে বড় কোণ। এটাকে বলা হয় কি? স্থূলকোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। আর এই যেহেতু এই চাপটা বড় হবে, বড় চাপের মধ্যে যদি কোনো কোণ উৎপন্ন হয় অধিচাপে, অর্থাৎ এটা অন্তর্লিখিত মানে কি? অন্তর্লিখিত মানে তার ভিতরে, অর্থাৎ অধিচাপের ভিতরে। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণটা কী হবে? অবশ্যই ছোটো হবে 90 থেকে। এটাকে বলা হবে সূক্ষ্মকোণ। এটাকে বলা হবে কি? সূক্ষ্মকোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। চাপ যদি ছোটো হয়, কোণ হয় বড়, এই ক্ষেত্রে স্থূল। আর চাপ যদি বড় হয় অধিক চাপ, বড় চাপ যদি হয় এবং কোণটা হবে কি? ছোট, স্থূলকোণ। এখন প্রশ্ন হলো এটা ছোট এবং এটা বড় কেমনে হয়? যদি এই চাপটা যদি আমরা উপরে যদি এই এ এবং সি যদি আমাদের এখানে চলে আসতো, তাহলে কিন্তু এই ব্যাসটা কিন্তু এই বৃত্তকে দুইটি অংশে কী করতো? সমানভাবে বিভক্ত করতো। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে যে কোণটা হয়, অর্থাৎ আমাদের একটা উপপাদ্য আছে যে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু 1 সমকোণ। এটাও একটা নৈর্ব্যক্তিক। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। যখন দুটিরই চাপ সমান হয়, তখন দুই পাশে যে বৃত্তস্থ কোণটা হয় সেটা হচ্ছে সমকোণ। আর চাপ ছোটো হওয়ার কারণে কোণটা বড় হয়ে যাবে, আর চাপ বড় হওয়ার কারণে কোণটা কী হয়ে যাবে? ছোটো হয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। আর উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। এই তিনটি নৈর্ব্যক্তিক খুবই গুরুত্বপূর্ণ, 100 থেকে 100% ইম্পর্টেন্ট। একটা নৈর্ব্যক্তিক অবশ্যই তোমরা পরীক্ষায় পারবে।
এরপর তোমরা দেখতে পাচ্ছ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি দুইটি যে বৃত্তের অভ্যন্তরে উপস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হইলে প্রমাণ করতে হবে যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ দুই সমকোণ। এটা সেম এটার মতোই বৃত্ত, এটা বোঝানোর কিছু নাই। যখন আমি জ্যামিতিটা তোমাদের করাবো তখন তোমরা বুঝতে পারবা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদের দূরত্ব সমান। এখানে স্পর্শকটা কি? মনে করো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রস্থ বৃত্তের বাইরে একটা বিন্দু ধরো, একটা ধরলাম পি ধরলাম। এই পি থেকে বৃত্তের মধ্যে যে একটা স্পর্শক টানা হয় এটাকেই বলা হয় কি স্পর্শক, অর্থাৎ বৃত্তকে ঘেঁষে যাবে, এটা হলো স্পর্শক। এখন যদি বলা হয় যে পি এ পি বি দুইটি স্পর্শক, প্রমাণ করতে হবে যে এটা আর এটার সমান, অর্থাৎ পি এ আর পি বি সমান। এটাই তোমাদের কাছে কি প্রমাণ চাওয়া হয়েছে। আমরা যেমিতি যখন তোমাদের করাবো তখন তোমরা বুঝতে পারবা। ও বৃত্তের কেন্দ্র এবং পি এ পি বি স্পর্শক দ্বয় বৃত্তকে যথাক্রমে এ বিন্দু ছেদ করেছে। প্রমাণ করো যে পি ও সরলরেখা এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা প্রায় সেমি। যদি এটা যদি ও হয় তাহলে বলছে যে পি ও এটা একটা স্পর্শক, এটা যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে বলছে যে এই কোণ আর এই কোণটা কি সমান কি না, এটা তোমাদের প্রমাণ করতে বলছে। যাই হোক, উপপাদ্যগুলো তোমাদেরকে আমি অবশ্যই যখন করাবো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবো। আমার এটা পার্ট 1-এর আলোচনা ছিল। এর পরবর্তীতে আমি পার্ট 2 এবং পার্ট 3 দুইটি অংশে বিভক্ত করে তোমাদের এই জ্যামিতিগুলো সবগুলো আমি সুন্দর করে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে যুক্ত থাকো। পার্ট 1-এর পরে পার্ট 2-তে তোমরা দেখবা, তারপর পার্ট 3-তে দেখলে তোমাদের এই সকল উপপাদ্যগুলো তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে আশা করি। আজকের জন্য আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবা। খোদা হাফেজ।